নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন লোকেন রায়ের কাঠবাবুর খাট। শুরু হচ্ছে আজকের গল্প কাঠবাবুর খাট। আপনার কোনো চিন্তা নেই রায়বাবু, আমি থাকি বা না থাকি আপনার অসুবিধা হলে সুবোধকে বলবেন, একমাত্র বাঘের দুধ ছাড়া সব কিছুই যোগান দিয়ে যাবে বলে অমায়িক হাসি হাসলেন কাঠবাবু। না 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 না, আপনি অত ব্যস্ত হবেন না। প্রথম প্রথম দুই একদিন হয়তো অসুবিধা হবে, তারপর চেনা জানা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বুঝলেন মশাই? এ ব্যবসা আমার ভালো লাগে না, তবে ছাড়তেও ইচ্ছে করে না। খুব কষ্ট করে দাঁড় করেছি। কাঠের এই ব্যবসা বড্ড খারাপ। গাছ কাটা, অনর্থক প্রাণ নেওয়া বুঝি সব, কিন্তু সেরকম সুযোগও পাচ্ছি না যে ব্যবসাটা তুলে দেব। বাজারে বহু টাকা পড়ে রয়েছে। দুহারা চেহারা, মাথায় অল্প টাক, চোখে পাওয়ারফুল চশমা, একসময় রং ভালো ফর্সা ছিল, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। পুরো নাম রসময় দাম, আদিবাড়ি খুলনা। কাঠের ব্যবসা করতে করতে লোকজনের কাছে রসময় দাম এখন পরিচিত কাঠবাবু হিসাবে। কাঁটা বাগানে তিনটে কাঠচেরাই কল, বিশাল কাঠের ব্যবসা। পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরছি, সেই সময় চোখে পড়ে বিজ্ঞাপনটা। কাঠবাবু তার সমিলের জন্য অল্প বয়স্ক ম্যানেজার চাইছেন। হঠাৎ কি মনে হলো সরাসরি একদিন গিয়ে হাজির কাঠবাগানে। প্রাথমিক কথাবার্তার পর কাঠবাবু আমাকে মনোনীত করলেন ম্যানেজার হিসাবে। কাঠবাবু শুধু একটাই কথা, মাইনের ব্যাপারে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ভাই ব্যবসাটা একটু দেখবেন। সব চোর চুরি করে কাঠ বিক্রি করে দেয়, আর সব সময় খদ্দের ঠকানোর চেষ্টা। এই জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। পয়সা নেব, সঠিক জিনিস দেব, তঞ্চকতা করা আমার ধাতে সয় না। প্রায় 5 বিঘে জমির উপর 3টে সমিল, বিশাল বাগান আর কাঠবাবুর দোতলা বাড়ি। বিশাল বাড়িতে অগুন্তি ঘর, বেশিরভাগ ঘর তালাবন্ধ হয়ে পড়ে থাকে। বাকি ঘরগুলিতে লেবাররা এবং কর্মচারীরা থাকে। দোতলায় দক্ষিণ দিকের একটি ঘরে সুবোধ আমার থাকার জায়গা করে দিল। বেশ প্রশস্ত ঘর। আসবাব বলতে একটা খাট, 2টো চেয়ার আর একটা টেবিল। এরকম একটা খাট আজকাল আর দেখা যায় না। বাগনকওয়ালা পা, দুদিকে কারুকার্য করা আর তেলাপোকা রঙের পালিশ। বড় বড় জমিদার বাড়িতে এবং সিনেমায় এই খাট দেখা যায়। ঘরটায় আলো হাওয়া বেশ। এই ধরনের ঘর আমার বেশ পছন্দ। জামা কাপড় ছাড়ছি এমন সময় কাঠবাবু ঘরে ঢুকলেন, সঙ্গে এক মহিলা। কাঠবাবু বললেন, রায়বাবু, এ হলো হারুন মা, আপনার রান্নাবান্না কাচাকুচি ওই করে দেবে, খুব ভালো মেয়ে বলে হারুন মার দিকে ফিরলেন। শোনো হারুন মা, বাবুর দিকে খেয়াল রেখো, যা বলবে তাই শুনো কিন্তু। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে শেষে আমাকে বললেন, তাহলে আমি আসি রায়বাবু। ওদিকে গাঙ্গুলিদের বাগানে কিছু গাছ দেখতে যাওয়ার কথা আছে, দেরি হয়ে যাবে। কাঠবাবু নিচে নেমে গেলেন। ওপরে দাঁড়িয়ে দেখলাম ল্যাজ ঝেড়ে সাইকেল নিয়ে কাঠবাবু চোখের আড়ালে চলে গেলেন। হারুন মা ঘরের জিনিসপত্র গুছিয়ে রান্নার ব্যবস্থা করতে লাগলো। কয়েকজন কর্মচারী বাদ দিয়ে প্রত্যেকেই খুবই ভালো, যা বলে তাই শোনে। কাঠের ব্যাপারটা ভালো বুঝি না। কার্তিক বলে একজন কর্মচারী আছে, অল্প বয়সী ছেলে, প্রত্যেকটা ব্যাপারে সাহায্য করে, ফাঁকি দেওয়ার জো নেই। আর কোনো অসুবিধা হলেই সুবোধকে ডাকলেই ভূতের মতো এসে হাজির হয়। কাঠবাবুকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। হয়তো বনে বাজারে ঘুরে ঘুরে গাছ দেখে বেড়ান, না হলে কোনো কীর্তনে আসলে কাটিয়ে দেন। এরকম অদ্ভুত লোক দেখিনি। সম্পূর্ণ অপরিচিত একজন হাতে ব্যবসা তুলে দিয়ে নিশ্চিন্ত আছেন। সারাদিনে কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় হিসাব নিয়ে বসি। কাঠবাবুকে সন্ধ্যাবেলায় ডেকে টাকা হাতে তুলে দিই, আবার টাকার প্রয়োজন হলে কাঠবাবুর কাছে চেয়ে নিই। একদিন সকালবেলা হঠাৎ দেখি একটা বড় সড়ো লোহার সিন্দুক রেখে গেলেন আমার ঘরে। সিন্দুক কী হবে জিজ্ঞাসা করতেই কাঠবাবু বললেন, সিন্দুকটা আপনার কাছেই রাখুন, রোজ রোজ ও ঝামেলা আমার আর ভালো লাগে না। টাকা পয়সা আপনার কাছেই রাখবেন রায়বাবু, আমি মাসের শেষে একবার হিসাবটা দেখে নেব। টাকা পয়সার ব্যাপারটা আমার বরাবরে অপছন্দ। দায়িত্ব আরও বেড়ে গেল। চাবির গোছাটা আমার হাতে ধরিয়ে দিয়ে কাঠবাবু বললেন, আরে চিন্তার কিছু নেই, আমি তো আছি বলেই সেই মন ভোলানো হাসি। বেকার জীবন থেকে সম্পূর্ণ এক নতুন জীবন, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছি।
হারুর মায়ের সে লজ্জা পাবার নেই। কার্তিক আর সুবোধ যেন ভাইয়ের মতো হয়ে গেছে। কার্তিক আর সুবোধ নিচে থাকে, কাঠবাবু ওপরেই থাকেন। তবে আমার ঘর থেকে 3-4টি ঘর পরে মাঝে মধ্যে রাত্রিরে এসে কাঠবাবু জিজ্ঞাসা করেন, কী রায়বাবু, কোনো অসুবিধা নেই তো? হলেই বলবেন কিন্তু। শীত ক্রমে জাঁকিয়ে পড়েছে। সন্ধে 6টার মধ্যে মিল বন্ধ হয়ে যায়। লেবাররা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে ঢুকে পড়ে। আমি আর কি করি, ঘরে ঢুকে এর খাতাপত্রের হিসাব মিলিয়ে সরার লেপে তোলায়। দরজা ভেজানো থাকলে কাঠবাবু ঘরে এসে খানিকক্ষণ গল্প গুজব করেন, আর বন্ধ দেখলে আমাকে আর ডাকেন না। সকাল সকাল ঘুমিয়ে পড়লে এক অশান্তি, ভোরের দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না। শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কি আর করা যাবে, চুপচাপ শুয়ে থাকতে হয়। সেদিন জাঁকিয়ে শীত পড়েছে। অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকালই শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি খাটটা দুলছে, আসতে নয় বেশ জোরেই। বুঝলাম ভূমিকম্প, এবং ভূমিকম্পর তীব্রতা বেশি না হলে খাট অত দোলে কী করে। লেপ সরিয়ে লাফ মেরে খাট থেকে নামলাম। দরজা খুলে নিচে নামতে হবে, নইলে যে কোনো মুহূর্তে ঘরটা মাথার ওপর ভেঙে পড়তে পারে। মেঝেতে পা দিয়ে দেখি ভূমিকম্প থেমে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়লো। মনে মনে ভাবছি বেঁচে গেলাম। পরদিন সকালে উঠে সুবোধকে বললাম, কাল রাতে কী রকম ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। শেষ হলো আজকের প্রথম পর্ব।